আমার ওয়াইফেরকে আমি ডিভোর্স দেই নাই। সে দিছে? সে আমার ভাইয়ের সাথে বিয়ে করছে। 3 নম্বর ভাই যখন আমি তাকে 2017 সালে বিদেশ নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি দেখতে পাইতেছি যে আমি আমার ওয়াইফের ফোনে পাই না। তখন আমি ট্রাই করলাম, তার ভাই ফোন করে না, আমার ছোট ভাই ফোন করে না, আমার এই ভাই ফোন করে। আমি দেখি যে এই দুজনের লাইনে আমি বিজি। বিদেশ থাকেন, আপনার ভাইও বিদেশ থাকে, তাহলে আপনার ভাইয়ের সাথে প্রেম করতেছে, আপনার সাথে করতেছে না, অসুবিধা হবে? বউকে আমি বলছি তুমি কার সাথে কথা বললে রাত এত রাত্রে কার সাথে? ও আমার বললো যে কি আমি কি তোমাকে কফিয়ত দিতে হবে? কোলে পিঠে করে মানুষ করলাম, সে বাইকে এইভাবে এই কাজে জড়িত হলো। এটা হলো আমার প্রথম টার্গেট, যে বাইকে আমি হাতে ফিটে করে মানুষ করলাম, আমি খাওন দিলাম, আমি পড়াইলাম, আমি বিদেশ নিলাম, আমি চাকরি দিলাম, আমার হাতে বিদেশ যাওয়া, আমার হাতে তার লেখাপড়া, আমার সব কিছুতে তার জন্য আমি 4টা টিচার রাখি, তাকে ভালো স্টুডেন্ট বানানোর জন্য চেষ্টা করছি। তাহলে আমার বউ খারাপ সেটা ঠিক আছে, কিন্তু সে কীভাবে এটার ভিতরে আসলো? আমার মাও জানতো, সবাই জানতো, কিন্তু সবাই আমার কাছ থেকে সাপোর্ট পাওয়ার জন্য সবাই নীরব রাখছে। আমার মাথা কান, আর আমি তো এলাকার মানুষের সাথে মিশি না। তো টাকা নিয়ে গেছে সে আপনার সব মিলে? আমার বউ আমার একটা 1,10,00,000 টাকার ইন্স্যুরেন্স আছে ফারিস্টে, ডিপিএস, আর 52 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স আছে, এটা নিয়ে গেছে। আর নগদে 8 থেকে 10 লক্ষ টাকা তার কাছে ক্যাশ অ্যামাউন্ট ছিল, সেটা নিয়ে গেছে। না, আমি এখন কারো টাকার মেশিন হতে চাই না, যে আমার মেয়েরা আমার কাছ থেকে টাকা নিয়ে উপভোগ করবে, এটা আমি এখন চাচ্ছি না। সে যে হোক। 2017 সালের 13ই ফেব্রুয়ারিতে আমার ছোট মেয়ে জন্মগ্রহণ করে দুনিয়াতে। আমার খুবই সুখ সমৃদ্ধশালী পরিবার ছিলেন। আমি অলমোস্ট অল ফ্যামিলির আমি হেড অফ দ্য লিডার। আমার বাবা আমার কথার বাইরে কোনো কথা বলে না, মা কোনো কথা বলে না, আত্মীয় স্বজন তো বটেই। তাহলে ঝামেলাটা কখন হইল? ঝামেলাটা 2017 সালে আমার মেয়ে জন্মগ্রহণ করছে, আমি 1 বছর বাড়িতে ছিলাম। আমার প্রথম মেয়েটা যখন জন্মগ্রহণ করে, আমার প্রথম মেয়েটা 2013 সালের আপনার এই এপ্রিল মাসের 13 তারিখে জন্মগ্রহণ করে। আমার মেয়েটা অত্যন্ত ক্ষীণ এবং তার পর্যাপ্ত পরিমাণে যেভাবে ও ডেলিভারি হওয়ার কথা ডাক্তার টেকনোলজি চাইছে ওইভাবে সে হয় নাই। আমি যখন দেশের বাইরে থাকি, আমার ওয়াইফ তখন আমাকে বললেন যে মেয়েটা অনেক অপুষ্টি হয়েছে। তখন আমি এগুলো অ্যানালাইসিস করলাম কেন হলো। তখন দেখতে পাইলাম যে আমার মেয়ে 40 দিন পর্যন্ত কোনো হ্যাঁ না কোনো শব্দ নাই। আমার মেয়েটাকে সর্বপ্রথম ডাক্তারেরা ওর আম্মার দুধও ঠিকমতো পায় নাই, এই মাম পানি এবং দুধ দিয়ে আমি তার মুখের ভিতরে তার মায়ের পরামর্শক্রমে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তার বলছিল, ওই সুবাদে তাকে আমি দিই। তখন আমি চিন্তা করলাম যে আমার মেয়েটা দুনিয়াতে যে আসছে, এত ক্ষীণ হয়ে আসলো, এত অসুস্থ নিয়ে আসলো, মেয়ে যেদিন হয়েছে তার পর দিনে তাকে ডাক্তারের কাছে নিতে হলো। তো আমি দেখি এটার কি সমস্যা। তখন আমি 14 মাস পরে দেশে আসি। 14 মাস পরে দেশে আসি, আমি দেশ থেকে আমার মেয়েকে দেখে যে মেয়ে পাতলা, আমি বলছি আল্লাহ বাসায় রাখুক, পাতলা হলেও একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেয়েরে এখন পর্যন্ত রাখছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক টাকা পয়সা তার পিছনে আমার ব্যয় হয়েছে। বলছেন 17তে ঝামেলা, কি ঝামেলা? 17তে ঝামেলা হচ্ছে, আমার পরিবার অত্যন্ত সুখী এবং সমৃদ্ধশালী। আমি তখন পর্যন্ত জীবনে আমি কোনো দিন বাড়ি ঘর জায়গা জমির প্রতি আমার কোনো লোভ এবং লালসা কিছুই ছিল না। আমার একটাই লক্ষ্য উদ্দেশ্য বস্তু ছিল, আমার আব্বা এবং আম্মা এবং আমার ছোট ভাইরা সবাই ভাইরা কাজকর্মে পৌঁছবে, লেখাপড়া করবে, লেখাপড়া করে ভাইরা একটা জায়গাতে পৌঁছবে। আমি নিজে চিন্তা তখনও করি না, আমিও কামাই করব, তারাও কামাই করবে, আমাদের ফ্যামিলিটা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। একটা সময় ওরা বাইরে কাজকর্ম করবে না দেশে করবে, আমি নেবেন। আমি ওদের নিজে এখন ওদের জন্য করতেছি, ওরাও আমার সাথে একসাথে হয়ে একটা সময় আমার মধ্যকালীন সময় আসলে আমি দেশে ব্যবসা বাণিজ্য করব, তারা আমাকে সহযোগিতা করবে। ঝামেলা কই হলো? ঝামেলা হলো 2017 সালে আমার 3য় নম্বর ভাইটাকে, ও এসএসসি পাস করছে
2011 অথবা 12 আমি জানি না। তারপরে ও 2013 অথবা 14 সালে ইন্টারে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে ও এলাকায় ওই যে আওয়ামী লীগের ছত্রছায়ার সাথে মিলিত হয়ে গেছে, তখন একটু দুষ্টামি করলো। পরে আমারে বলল যে কি আমার আম্মা বলল যে কি এরে বাসায় নিয়ে যাও। আমি কিন্তু বিয়ে করার দিন থেকে ফ্যামিলির সাথে আমার ওয়াইফ ছিল না, আমি তাকে শহরে রাখতাম আমার হোম ডিস্ট্রিক্টে। আচ্ছা, ওখানেই থাকতাম যেদিন থেকে আমি 2010 সালে বিয়ে করছি ওই দিন থেকে। তখন 2010 সালে বিয়ে করছি, আর 2011 সাল থেকে আমার শাশুড়ি আমার বাসায় উঠছেন। এটা আমি জানতাম না যে আমার শাশুড়ি আমার বাসায় থাকে, আমি তো বিদেশে। আমি যখন আসছি তখন দেখলাম যে আমার শাশুড়ি আমার বাসায় থাকে। তখন আমি আমার ওয়াইফকে প্রশ্ন করলাম, তোমার মা কেন কন্টিনিউ এখানে থাকে? বলল যে ভাইয়ে বিয়ে করছে, তো ভাই তো 1, 2, 3টা বিয়ে করে ফেলছে, এখন বউ ভালো পড়ছে না, এই জন্য মাকে আমার কেয়ারের জন্য রাখা হচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে থাকুক। তো ওর ছোটো ভাইটা ছিল, ও তখন পলিটেকনিক্যালে 2য় সেমিস্টারে পড়ালেখা করে, ও আমার বাসায় থাকে। তখন আমি বললাম যে ও থাকে, বলছে ও একটা অফিসে চাকরি করে, এখন এখান থেকে যাতায়াতের সুবিধা ভালো, আম্মাও এখানে থাকে, তাহলে ও কিছু বাজার সাজার করে, ও থাকে। আমি বললাম আমার ওয়াইফকে বাজার সাজার করা দরকার নাই, ও থাকুক, একটা সময় ও চলে যাবে। তো আমি ওরও ডাকি বললাম যে তুমি বাজার সাজার করা দরকার নাই, তুমি খাবে থাকবে আর কেয়ার করবে সবাইকে। আমার ভাইও, আমার 3 নম্বর ভাইও কিন্তু বাসায় থাকে। মানে আপনি বাদে বাসায় আরো 3 জন? আরো 3 জন, মানে আমার শালা, আমার শাশুড়ি। তাহলে তার মানে তো ঝামেলা লাগবে, অটো ঝামেলা লাগবে। তখন আমার ওয়াইফে এখানে দূর দূরান্ত চালাকি করছে, যেটা আমি বুঝতে পারি নাই। আমার ভাইও দূর দূরান্ত চালাকি করছে। বুঝান। ভাই আমাকে বলতো যে আমাকে খাবার ঠিকমতো দেয় না। এটা 2016-র কথা, এটা 17 না, এটা হলো 16 বা 15 অথবা 16, দুইটাই। আমি বললাম যে তো খাবার দে না, এটা কেমন কথা? খাবার তো আছে পর্যাপ্ত পরিমাণে, কেন দিবে না? খাবারের অভাব তো আমাদের নেই, বাকি অভাব হয়তো থাকতে পারে। বললো আমাকে খাবার দেয় না। আপনার ছোট ভাই দেয় না? আমার ছোট ভাইকে দেয় না? আমার ছোট ভাইকে দেয় না, আমার দুধ দেয় না, দুধ ওর ভাইকে ভাবির বিরুদ্ধে কমপ্লেইন? ভাবির বিরুদ্ধে। আমি তখন আমার ওয়াইফকে আমি সরাসরি কথাগুলো বলি না, বললে তো আরও বিনষ্ট হবে। আমি ইশারায় লিঙ্ককে বলি ঠান্ডা মেজাজে। একটা সময় ওর কাছ থেকেও শুনতে পাইলাম যে বললো যে কি না, আমরা তো এত তরকারি খাই না। এটা ঠিক আছে, উনি এত তরকারি ফাঁক করে না, 1, 2টা হয়তো হলো না এতটুকুর উপরে। কিন্তু আমার ভাই যেভাবে বলে ওইভাবে আমাদের ফ্যামিলিরও আমি জানি যে এত চাহিদা নাই, আমার বাইরেও খাওয়া দাওয়ার এত চাহিদা নাই। কিন্তু মাঝখানে হয়তো একটা গ্যাপ আছে দুধ নিয়ে, আমি এটা ফলো করছি। এখন ভাইয়ে বলে যে কি আমারে খাবার দে না, ও বলে যে কি দিই, এটা এইভাবে যাক, আমি 2 জনকে 2 রকমে। আমি একটা সময় তারা ভাবি এবং দেবরের ভিতরে কথা বন্ধ হয়ে গেছে। আমিও দেশে আসছিলাম, দেখলাম যে হ্যাঁ তাদের কথাবার্তা বন্ধ। আমি আর এটাকে ডুনমাইন হিসাবে নিয়েছি। 2 জন আবার কেমনে আবার আমাকে সবাই বলল যে কি বাসায় রাখার জন্য। আবার বাসায় আনলাম ভাইকে, তার ভাইকে পাঠাই দিলাম আমি কাতার, আমার শালাকে পাঠাই দিলাম কাতার পাঠাই দেওয়ার পরে আমার শালা 3 বছর পর্যন্ত বলতেছে ওরা 2014-তে পাঠাই। তো আমি চিন্তা করলাম যেহেতু ও চলে গেছে, এখন এ থাকুক, নিজের ভাই আমার করছে, এরে আবার একটা বিদেশ নিয়ে যাব। এই জন্য আমাদের স্থানীয় একটি মেডিকেল ইনস্টিটিউটে তাকে ভর্তি করাইলাম কিছু কাজ শেখার জন্য, তাহলে তারা বিদেশে ওই কাজে যোগদান করাইব। এদিকে শালাকে বিদেশ পাঠাই দিলাম। শালা 3 বছর পর্যন্ত কোনো কামাই রোজগার নাই বলল। আমি 3 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করলাম। 2017 সালে অটোমেটিকভাবে সৌদি আরবে আমার ব্যবসা বাণিজ্যের উপরে একটু আঘাত আসলো, ইয়েমেন এবং সৌদি আরবের যুদ্ধের কারণে। তখন আমি খুবই ঋণগ্রস্ত হয়ে পড়ে গেছি। তখন আমি আমার ওয়াইফকে বললাম যে তোমার মা এখন আমার এখানে না থাকলে মনে হয় ভালো হয়। তখন উনি আমাকে জবাব দিলেন যে আমার মা না থাকলে আমিও থাকবো না। তখন আমি বললাম যে এটা কেমন কথা বললে, তুমি কি তোমার মাকে নিয়ে বিয়ে করছো বা আমাকে নিয়ে বিয়ে করছো? আমি তো আজকে
6-7 বছর তোমার মাকে চিকিৎসা থেকে শুরু করি সব, তোমার ভাইকেও বিদেশ পাঠাইলাম, সেই টাকারও আমি পূর্ণাঙ্গ টাকা পাইলাম না। এখন তোমার ভাই তো আমি যতটুকু জানি 75,000 টাকা স্যালারি পায়, তাহলে এখন তোমার মাকে সে দেখাশোনা দেখবে, করতে কি নিজের মাকে কেন সমস্যা? দেখবে? তাহলে আপনার ওয়াইফের সঙ্গে আপনার ডিভোর্স হলো কখন? আমার ওয়াইফেরকে আমি ডিভোর্স দেই নাই, সে দিছে? সে দিছে, সে আমার ভাইয়ের সাথে বিয়ে করছে। কোন ভাইয়ের সাথে? এই যে 3 নম্বর আমার ভাইটা যেটা আপনার বাসায় থাকতো? থাকতো, বাসায় 2 ভাই থাকতো, ছোট ভাইও থাকতো এবং ওই 4 নম্বর ভাইও থাকতো, 3 নম্বর ভাইও থাকতো। হ্যাঁ। 3 নম্বর ভাই যখন আমি তাকে 2017 সালে বিদেশ নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি দেখতে পাইতেছি যে আমি আমার ওয়াইফের ফোনে পাই না। হ্যাঁ। তখন আমি ট্রাই করলাম, তার ভাই ফোন করে না, আমার ছোট ভাই ফোন করে না, আমার এই ভাই ফোন করে, আমি দেখি যে এই দুজনের লাইনে আমি বিজি পাই। তখন আমি আমার আম্মারে কথাটা জানাইলাম। হ্যাঁ। আমি বললাম এরা এত কথা কিসের বলে? তখন কি বিয়ে হয়ে মানে বাচ্চা হয়ে গেছে আপনাদের? আমার তো 2টা বাচ্চা। তখন 2টা বাচ্চা? আমার 2টা বাচ্চা আপনি অলরেডি। আপনার বউরে না বলে মাকে কেন বললেন? বউকে আমি বলছি তুমি কার সাথে কথা বললে রাত এত রাত্রে কার সাথে? ও আমারে বললো যে কি আমি কি তোমাকে কফিয়ত দিতে হবে? তখন আমি বললাম যে এখানে তো বিনষ্ট দেখা যাচ্ছে, সে আমাকে কেয়ার করতেছে না এখন। তখন আমি আমার মাকে বললাম যে এটা তো আমার ভাই কথা বলতেছে, যেহেতু ওই সময় ভাইয়ের মোবাইলে এঙ্গেজ পাইছি আমি। আপনার ভাইয়ের কাছে জিজ্ঞেস করেননি তখন? ভাইকে আমি বলছি, ভাই বলছে আমি কথা বলি না। আচ্ছা। বউকে যে বলছি, বউ বলছে আমিও কথা বলি না। বউ আমাকে বলতো যে কে তোমার ভাই নামাজ পড়ে না, আমার বাসায় থাকতে পারবে না, তোমার ভাইয়ের শরীরের ভিতরে দুর্গন্ধ, আমি থাকবো না, আমি তার সাথে সে যে বিছনায় শুয়ে থাকে ওই বিছনায় গন্ধ লাগে। আমি এগুলোর কারণে তো আমি এটা মেমোরিতে নিতে পারিনি। 1 সেকেন্ড, আপনার ভাই যখন আপনি বিদেশে, তখন আপনার বউ যে বাসায়, সেই বাসায় আপনার ভাইকে উঠাইলেন। আপনার ভাইয়ের বয়স কত তখন? আমার ভাই তখন এসএসসি পাস করছে, মানে 20 বছর প্লাস মাইনাস। এইরকমই। এবং ওই বাসায় কি আপনার আম্মাও থাকে তখন? না, আমার আম্মা থাকে না, ওর আম্মা থাকতো, আমার শাশুড়ি থাকতো। আপনার বউকে আপনি আপনার একটা ইয়াং ভাইকে আপনার বউয়ের বাসায় তুলে দিলেন, হ্যাঁ। আপনি থাকেন না, জিনিসটা না। আপনার কাছে ইললজিক্যাল লাগলো না? ইলজিক্যাল আমার কাছে লাগছে, কিন্তু আমার বউ মানে ঘটনা শুরু তো আপনি করে দিলেন তাইলে। হ্যাঁ, আমি এটা তো তাই আমিও, আমার বউ মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে তো। ঘটনা যাই হোক, একটা ইয়াং মেয়ে আর একটা ইয়াং ছেলেকে আপনি একসাথে রেখে বিদেশ চলে গেলেন। বিদেশ তো আমি আগে থেকেই আছি, একই তো হিসাব। একই হিসাব, কিন্তু মানে এটা পরিবারের চাপে আমার মা এবং বাবা বললো যে কি ওকে বাসায় রাখতে হবে, মানে ওরা নিরাপদে থাকার জন্য এই 2 ভাইকে বাসায় রাখতে হবে। আর ওর ভাই তো তখন বিদেশে, ওর আম্মা আছে। আপনার বউ বাসায় দুইটা ইয়াং ছেলে নিয়ে আপনি আপনার বউয়ের বাসায় উঠাইতেছেন, আপনি এটা চিন্তা করলেন কেমনে? আপনি এটা সুস্থ স্বাভাবিক চিন্তা আপনার মনে হইলো যে এটা সুস্থ চিন্তা? আপনার মা বলুক, বাপ বলুক, আর ফেরেশতা এসে বলুক, আমার ভিতরে ছিল যে হ্যাঁ এটা আমি মানে এটা উভয়জনের প্রতি আমি বললাম, উভয়জন তো উভয়জনের বিপক্ষে আমাকে কথা বলে, তো যেহেতু উভয়জনের বিপক্ষে কথা বলে, এখানে তো ফের আন্ডারস্ট্যান্ড হওয়ার কোনো সুযোগ আমি দেখতে পাইতেছি না। বিপক্ষে কথা বলে কখন? বাসায় ওঠার পর? বাসায় ওঠার পর। বাসায় ওঠার পর, বাসায় ওঠানোর আগের অবস্থাটা জিজ্ঞেস কর। ডিসিশন তো ছিল আপনার যে আপনি সিদ্ধান্ত দিবেন ও 2 ভাইকে আমার বউয়ের কাছে রেখে আমি বিদেশে চলে থাকতেছি। হ্যাঁ, এটা হয়তো আমার ওই সময় আমার বউ ছিল, মানে এটা কোনো গাধা গরু গোবিন্দ চোখ নাই পা নাই সেও তো করবে না। হইতে পারে এটা। আপনার সংসার তো আপনি নিজে ইচ্ছা করে ভাঙছেন, আপনি চাইছেন আপনার বউ ভেঙে যাক। না, আমি এটা চাই নাই, আমি চেয়েছি যে ও তো ধার্মিক মানুষ, হ্যাঁ, ইসলামের প্রতি সে অটুট, তার পারিবারিক এমনি ইসলামের প্রতি অটুট রাখলে তো ইসলামে তো শ্বশুরের সামনে আসেই হারাম। হ্যাঁ, তো আপনি যদি ইসলামের দোহাই দেন, আপনি ইসলামের দোহাই দিচ্ছেন, এখন ইসলামের দোহাই দিলে তো শ্বশুরের সামনে যাওয়া হারাম। আমি ওনার কথা বলছি যে উনি তো এটার উপর বিশ্বাসী, আপনি বিশ্বাস করতেছেন সে ইসলাম মানে, আর ইসলাম মানে হচ্ছে এটা। জি। আর ইসলামে তো দেবর তো দূরে থাক, শ্বশুরের সামনে আপনার বাপের সামনে আপনার বউয়ের যাওয়ার অনুমতি নেই। এটা তো আমি জানি, কিন্তু এখন আমি তখন আপনার যেটুক দরকার সেটুক চিন্তা করবেন, বাকি মানবেন না। আমি চিন্তা করছি ওইটা যে আমরা তো দরিদ্র ফ্যামিলি, বা মা বাবা রিকোয়েস্ট করতেছে সামাজিকভাবে, এখন যদি না রাখি। তারপরে আপনি বউয়ের সাথে ভাই প্রেম ধরলেন কবে থেকে? ওই যে 2022 যখন বিদেশ নিয়েছি, বিদেশ নেওয়ার 6 মাস পরে আমি ধরে ফেলছি। তারা গভীর রাত্রে কথা বলে দুজনে,
এর আগে আমার আপনিও বিদেশ থাকেন, আপনার ভাইও বিদেশ থাকে, তাহলে আপনার ভাইয়ের সাথে প্রেম করতেছে, আপনার সাথে করতেছে না, অসুবিধা হবে? একই তো, একই মার পেটের সন্তান, বরং আপনি প্রতিষ্ঠিত, আপনার 2টা বাচ্চা আছে, আপনাকে ছেড়ে আপনার ছোট ভাইকে বিয়ে করতে চায় আপনার বউ, নিশ্চয়ই কোনো ভেজাল আছে। ভেজাল কি? তার অভিযোগ কি? না, তার অভিযোগ কোনোটা আমি কখনো পাই নাই। কি অভিযোগ করছে? আপনি জিজ্ঞেস করেননি কেন আমার সাথে ছাইরা তুমি ওর কাছে? না, আমার কাছ থেকে তো চাইরা যাইবো সেটা এটা কখনো নিজে প্রকাশ করে না, সে সবসময় ইগনোর করছে। কিন্তু যখন গেল, বিয়েও করলো সে আপনার ভাইকেই, আপনার আপন ভাইকেই তো বিয়ে করছে, তাহলে জিজ্ঞেস করেন যে কি অপরাধে আমাকে ডিভোর্স দিল, আর কি অপরাধে, কি গুণে তার বিয়ে করতেছো? আমাকে সে ডিভোর্স দিছে আমি যখন 2017 সালে চলে যাই। এই 17 সাল থেকে 19 সাল পর্যন্ত তার ভিতরে আমার ভিতরে টানাফোড়ন চলতেছে। আমি বলছি তোমার মোবাইলে আমি এঙ্গেজ পেতে পারবো না, তোমার মা আমার বাসায় আর থাকতে পারবে না। তারপরে যাই তুমি এর আগেও অনেকের সাথে, আমার একটা বন্ধু আছে লয়ার, তার জুনিয়রের সাথে তুমি কথা বলছো, তুমি বলছো সে তোমার ঠেট দে। তো এইগুলো বলি, এর আগে তুমি বিয়ের আগেও তোমার অনেক ঘটনা আমি শুনছি, যেগুলো আমি বিয়ের পরে তোমাকে আর আমি এগুলো জাস্টিনে নিই নাই, যে যেটা হয়ে গেছে গেছে গা। কিন্তু তুমি এখন আমার বাসায় যদি থাকতে হয়, আমার কাছে যদি খেতে হয়, তুমি তাহলে সঠিক সুস্থ দ্বারায় থাকতে হবে। এটা আমি তাকে বলছি। বলার পরে সে আমারে বললো যে কি আমি থাকবো না। তখন এটাকে আমি মেন্টালিটিভাবে নিই না, বলছি এটা হয়তো তার মানে আমি যখন তার প্রতি চাপ প্রয়োগ করতেছি। তখন কি আপনি বিদেশে? আমি বিদেশে। তখন আমার টিচার ছিলেন তার খালু, আমি তার খালু শরণাপন্ন হলাম। ডিভোর্স দিয়েছে তার কতদিন পরে? আরও পরে। কতদিন পরে? ডিভোর্স সে দিছে আমাকে 2020 অথবা 21-এ। ঘর থেকে চলে গেছে কবে? ঘর থেকে চলে গেছে সে 2021-এ। 21-এ চলে গেছে। কাগজ পাঠাইছে কতদিন পরে? 21-এ বা হয়তো 20-এ। কাগজ আমাকে ওই 21-এ আমি মানে ঘর থেকে চলে যাওয়ার পরে আমার ফ্রেন্ডবর্গ বা পারিবারিকভাবে অনেকেই চেষ্টা করছে ওর সাথে আমাকে ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু ও এই বলে হ্যাঁ ঠিক আছে, ঠিক হয়ে যাবে, আবার কতক্ষণ পরে সে উল্টে যায়, কিন্তু টাকা আমার কাছ থেকে নিতে আসে। কত টাকা দিতেন মাসে? কোনো হিসাব ছিল না। তাও প্লাস মাইনাস মাসে 10-15 হাজার টাকা। বাসা ভাড়া তখন আমি তারটা দিতাম না, সে আমার বাসা থেকে আসি চলে বাসার পরে। মানে এটা চলে যাওয়ার পরে বলতেছেন মাসে 15,000 টাকা দিতেন ম্যাক্সিমাম? এটা 2টা বাচ্চা ছিল তো আপনার? হ্যাঁ ছিল। তো এই টাকা তো খুব বড় টাকা না, 2টা বাচ্চার জন্য তো লাগেই। না, এটা তো লাগে, ঠিক আছে, এ পর্যন্ত মানে আমি হিসাব ছাড়া বলেন, এটা তো হিসাব ছাড়া না। না মানে তখন সময় 10-15 বাচ্চা তো ছোট, তো এর আগে তো ছিলই, কিন্তু এখানে মানে 10 হয়তো 15, কোনো মাসে 20 হয়ে গেছে কেনাকাটার জন্য বা ঈদের জন্য, বাচ্চাদের জন্য। মানে আমি তখন হিসাব করতাম যে শুধু বাচ্চাদের দিব, তোমাকে দেব না, এটা আমি বলতাম। হ্যাঁ, যেহেতু তুমি দুষ্টামি করতেছো। এই ডিভোর্সের পরে কি আপনার সাথে দেখা হয়েছে আপনার বউয়ের? আমার ডিভোর্সের পরে দেখা হয়েছে। আমার মা অসুস্থ হওয়ার পরে হসপিটালে আসছে, তখন আমি ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখানোর পরে চলে গেছে, হসপিটাল থেকে চলে গেছে। আমার এখানে ফ্যাক্টটা হলো এটা যে আমার যে ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, সে ভাইকে এইভাবে এই কাজে জড়িত হলো। এটা হলো আমার প্রথম টার্গেট, যে ভাইকে আমি হাতে ফিটে করে মানুষ করলাম, আমি খাওয়ান দিলাম, আমি পড়াইলাম, আমি বিদেশ নিলাম, আমি চাকরি দিলাম, আমার হাতে বিদেশ যাওয়া, আমার হাতে তার লেখাপড়া, আমার সব কিছুতে তার জন্য আমি 4টা টিচার রাখি, তাকে ভালো স্টুডেন্ট বানানোর জন্য চেষ্টা করছি। তাহলে আমার বউ খারাপ সেটা ঠিক আছে, কিন্তু সে কীভাবে এটার ভিতরে আসলো? আর এটাকে আমি এখনের প্রক্রিয়া আমি ধরতেছি না, আমি ধরতেছি এটা আমার অনুপস্থিতিতে এটা ছিল এদের একটা সাজানো নাটক। উভয়জনের যে আমার কাছে কমপ্লেইন দিত, এটা ছিল জাস্ট তাদের একটা গল্প। হ্যাঁ, এটা আমি হয়তো বুঝতে পারি নাই। আমি এটা বউ দোষ করলে মাইনে নেওয়া যায় আসলে, কিন্তু যেই ভাইকে আপনি কোলে পিঠে করে মানুষ করলেন সেই ভাই আপনার বউ নিয়ে চলে এটা এখন আমি বুঝতেছি। আমার এখানে বলার উদ্দেশ্য হলো, এখন আমি বুঝতেছি আমার মাও জানতো, সবাই জানতো, কিন্তু সবাই আমার কাছ থেকে সাপোর্ট পাওয়ার জন্য সবাই নীরব রাখছে। আমার মাথা কান, আর আমি তো এলাকার মানুষের সাথে মিশি না। আর বিদেশ থাকেন তো এত প্যাচগোস্ত বোঝেন না, এগুলো তো বিদেশ থাকে তার প্যাচগোস্ত বুঝেন। শুধু একটাই বুঝি যে টাকা রোজগার করো, ফ্যামিলিকে সুখ শান্তি সমৃদ্ধ করো। এর মাঝখানে দিয়ে আমি আমার বউর জন্য
ভিসা করছি বিদেশে নেওয়ার জন্য, বাচ্চাদের জন্য ভিসা করলাম। বাচ্চা দুটাও কি নিয়ে গেছে? হ্যাঁ, আপনার বোর জন্য ভিসা করলাম, ও বললো যাবে না। আমি বললাম কেন যাবে না? আমার মেয়েকে আমি বিদেশে আনবো, মক্কা মদিনা দেখাইবো, কেন? বললো আমার মাকে না নিলে আমি যাব না। তখন আমি চিন্তা করলাম যে ওর মারা আমাকে, তখন আবার আমি ভিসা ক্যান্সেল করে দিলাম স্বেচ্ছা। এরপরে এবারে বললো যে কি আবার তার জন্য ভিসা রেডি করলাম তার মাকে বাদ দিয়ে। এবারে বললো যে কি আমার ভাইকে বিদেশ না নিলে সে যাবে না। তো আমি বললাম কেন, এটা কেন? তখন লজিক্যাল, আমি কেন এটা, তুমি ওর সাথে তোমার কী সম্পর্ক? তুমি বললো আব্বার নারাজ হবে। আমার আব্বার কথা বললো আব্বা তো রাগই, আব্বা নারাজ হবে। ও আব্বা এগুলো লাইন ফাইনের জন্য পাগল হয়ে গেছে গা। তুমি বিদেশে আসো, এরা রাস্তা রাস্তা হাঁটবে, আরে এরা এখনও তো ছোটো হবে নি। বললো না আগে ওরে বিদেশ নাও। তখন আমি চিন্তা করলাম যে কি ঠিক আছে, যেহেতু বাবাও চাইতেছে এও চাইতেছে, আমি এটাকে সরল মাইন্ডে নিয়েছি। নিয়ে আমি 2017 সালের 14 তারিখে ফেব্রুয়ারিতে আমার ভাইকে বিদেশ নিয়েছি। এই ভাইকে বিদেশ নেওয়ার পরে আমার সকল ঘটনা ঘটে গেছে। কত টাকা নিয়ে গেছে সে আপনার সব মিলে? আমার বউ আমার একটা 1,10,00,000 টাকার ইন্স্যুরেন্স আছে ফারিস্টে ডিপিএস, আর 52 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স আছে, এটা নিয়ে গেছে। আর নগদে 8 থেকে 10 লক্ষ টাকা তার কাছে ক্যাশ অ্যামাউন্ট ছিল, সেটা নিয়ে গেছে। 3 ভরি স্বর্ণ ছিল, এটা তার ভাইকে বিক্রি করে দিয়েছে। পরবর্তীতে এগুলো আর ফেরত পাই নাই। আর ওর ভাইকেও, ওর মা ভাইকে তো 10 বছর লালিত পালিতই করলাম, ওর পুরো ফ্যামিলিকে কেয়ার করলাম, নিজের ফ্যামিলিদেরকে কেয়ার করলাম। আমার বলা এটাই, পৃথিবীতে যারা এখন বড় ভাই হিসেবে জন্ম নিবে, কখনো ছোট ভাইদের প্রতি যেন কোনো স্নেহ মানে সাধ্যের বাইরে চেষ্টা না করে। এবং সবসময় আমি যারা ফ্যামিলির বড় হবে, আজ থেকে অতীতে তো যা গেছে, আজ থেকে ভবিষ্যতে কোনো ছেলে হোক মেয়ে হোক পরিবারে বড় হয়ে জন্ম নিলে ছোট ভাইদের প্রতি যেন তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে এটা কেউ মনে না করে। এটা হলো আমার নতুন প্রজন্মের প্রতি আমার উদাত্ত আহ্বান। ভাই, যেদিন জানলেন যে আপনার সন্তানের মতো ভাই আপনার সাথে পিঠে ছুরি মারছে, সেই মোমেন্টটা আপনার কেমন ছিল? আমি ওই দিন তারে মারিয়ে লেতাম লাগছিলাম সৌদি আরবে, রাস্তার উপরে। আমার আরও 2 ভাই ছিল, ওইরাও ছিল। তো ছোট ভাই আমার সাথে গ্রহণ করছে, আর 2 নম্বর ভাই ওর সাথে গ্রহণ করছে। 2 নম্বর ভাই বউরও এখানে ইন্টারভিউটি আছে। এবং মানে আমার আব্বা মা সবসময় আমাকে, আমার পরিবারকে অন্য দেখতো, এটা তো দেখার স্বাভাবিক কথা, কেননা আমার উপরে তো সবাই দাঁড়ানো। ওই 2 নম্বর ভাই বিয়ে করছে, তার রোজগার ছিল না, তার খাওয়ান ছিল না, তার ভরণ পোষণ ছিল না, সব কিন্তু আমি বহন করছি। অবধি ভাই বিয়ে করছে আমার 2 মাস 3 মাস পরে বিয়ে করে ফেলছে। সেই 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত অবধি ওই ভাইকেও আমি লালন পালন করছি, ভাইয়ের মেয়েকে লালন পালন করছি, ভাইকে ওমান পাঠাইছি, 1 টাকাও দিতে পারে না। আবার ওমান থেকে আসার পরে এই 3 নম্বর ভাই তাকে আবার বিদেশ নিয়ে গেছে, তাও নিচে লোনের মাধ্যমে। আমি যে প্রশ্ন জিজ্ঞেস করলাম সেইটা হলো, যখন আপনি শুনলেন ফার্স্ট, আপনার তখন কেমন লাগছিল? আমার কাছে মনে হয়েছে এটা যে পৃথিবীতে এত বড় বেঈমানও কি থাকে মানুষ, যে আমার ভাই, যে আমার রক্তে মাংসে গড়া এবং আমার অর্থ উপার্জনের সব কিছুর উপরে সে দাঁড়ানো এমন একটা মানুষ আমার ভাই হইয়া এটা এত কাজ করতে পারে। এটা তো জানোয়ারের চেয়েও, যে পশু পাখিও তো এটা চিন্তা করে যে এটা আমার ভাই। পশু পাখি নির্জন, আমরা যে বই পুস্তকে পড়ছিলাম যে পশুও তো এটা করতে পারে না। আর আমি আমার বউকে বলতেছিলাম তখন, এটা তো একটা সেলফিশ। নামাজ পড়ার নামে তার ছিল এটা একটা বহুরূপী, এটা আমি মনে করছিলাম। 2 জনেরই আমি এইকে ধার্মিকভাবে আমি অবজ্ঞা করছি, আর ওকে আমার বাড়িটাকে আমি জানোয়ার এবং পশুর সাথেও তুলনার চেয়েও খারাপ আমি চিন্তা করেছি। এই নিয়ে আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে, বাবাকে আমি বাড়ি থেকে বের করে দিতে চেয়েছি, মায়ের সাথে আমার বিভেদ হয়েছে। মানে তার এই সম্পূর্ণ অলওয়েজ। সন্তানকে আপনার কাছে? না, সন্তান বড় মেয়ে আমাকে 2024 সালের অগাস্ট মাসে আমি ইয়েতে ছিলাম, দেশের বাইরে ছিলাম। আমারে বললো আব্বু আমি তোমার কাছে থাকবো, তুমি দেশে আসো। আমি আসছি, মেয়ে কয়েকদিন আমার কাছে ছিল, থাকার পরে বলল যে কি বাবা আমি
মায়ের কাছে যাও। আমি বলছি মায়ের কাছে গেলে আমার কাছে তোমার কোনো জায়গা নাই। তখন আমি মেয়েকে বাড়ি থেকে যাওয়ার ব্যবস্থা করে দিছি। তখন থেকে এ পর্যন্ত 2024-এর অক্টোবর থেকে এ পর্যন্ত মেয়ের সাথে আমার কোনো কথা। 2 সন্তানের কেউ আপনাকে কল দেয় না? কল আমাকে একটা সময় দিত, কিন্তু আমি অনীহা প্রকাশ করতাম কেন? না, আমি এখন কারো টাকার মেশিন হতে চাই না। ট্রু। যে আমার মেয়েরা আমার কাছ থেকে টাকা নিয়ে উপভোগ করবে, এটা আমি এখন চাচ্ছি না, সে যে হোক। এরপরে আমি সেকেন্ড ম্যারেজ করছি। ভালোবাসলে কাছে থাকো। আমি সেকেন্ড ম্যারেজ করছি, সেটাও অসুস্থে আক্রান্ত হয়ে গেল। অসুস্থে আক্রান্ত হয়ে সেও মারা গেল রমজানের 2 দিন আগে। আপনার সেকেন্ড বউ মারা গেছে? মারা গেছে। বেবি আছে ওই পক্ষে? না, উনি কোনো বেবি আমরা কনসেপ্ট করতে পারি নাই, কেননা ওনাকে আমি বিয়ে করার 3 মাস পরেই তার ক্যান্সারে সে আক্রান্ত হয়েছে। আমি 2020-এ তাকে বিয়ে করছিলাম। আল্লাহ মাফ করুন। ভাই, আপনার গল্প থেকে যদি মানুষ কিছু শেখে, কি শিখতে পারে? আমার গল্প থেকে কেউ যদি শিখে, আমি সবাইকে বলবো যে শিখবেন আদর্শ, নীতি এবং সত্যের উপরে থাকার চেষ্টা করবেন। তবে একটা কথা শিখার জন্য বলবো, বড় ভাইদেরকে বলবো, ছোট ভাইদের প্রতি কোনো স্নেহ, মমতা, দাতৃত্ববোধ বলতে, দাতব্য কোনো প্রতিষ্ঠান বলতে বড় ভাই আপনারা দায়িত্ব নেবেন না। এবং মা এবং বাবা কখনো ছোট ভাইদের কোনো রিকোয়েস্ট করলে এটা কোনো বড় ভাই শুনবেন না। কোনো বড় ভাই, আজ থেকে নতুন প্রজন্ম যদি আমার এটা দেখে, আমার এই গল্পটা, আমি সকলকে বলবো, কোনো বড় ভাই কোনো ছোট ভাইদের প্রতি স্নেহ, মমতা, দাতব্য কোনো প্রতিষ্ঠান হিসাবে, এবং কি মা বাবার কোনো রিকোয়েস্ট ছোট ভাই বোনদের প্রতি করবেন না। মা বাবা যেটা চায়, শুধু মা বাবা অনলি মা বাবার খেদমতের জন্য নিজেকে নিয়োজিত করবেন।